শুভ দ্বীপ্রহর। আমার সকল বন্ধু ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, কালকে আমি বাক্য পরিবর্তন নিয়ে তোমাদের বলেছিলাম, কিছুটা বলেছি, সরল, যৌগিক, জটিল। আজকে বলবো অস্তর্থক, নঙর্থক, এই দুটি বাক্য পরিবর্তন কেমন করে হবে সেই উদ্দেশ্যেই আজকে একটু কথা বলছি। হ্যাঁ, তোমরা জানবে নস্তর্থক বাক্য তার আরও কিছু নাম আছে, সমনাম, সমার্থক শব্দ, যেমন নস্তর্থক বাক্য, নাবাচক বাক্য, নেতিবাচক বাক্য, নঙর্থক বাক্য, দন্তের ন ইঙ থয়েরেফ ক, নঙর্থক বাক্য। আবার অস্তর্থক বাক্য, হ্যাঁবাচক বাক্য, সদর্থক বাক্য। ধরো অস্তর্থক বাক্য থেকে নঙর্থক বাক্যে তোমাকে পরিবর্তন করতে হবে। সেক্ষেত্রে কি করবে? একটু বিপরীতার্থক শব্দ নিয়ে নাড়াচাড়া করবে, বুঝলে? বিপরীতার্থক শব্দ নিয়ে একটু মোটামুটি খেলা করলেই আমরা অস্তর্থক থেকে নঙর্থক এবং নঙর্থক থেকে অস্তর্থকে খুব সহজেই চলে আসতে পারবো। মনে করো আমি যদি বলি এই কাজটি করা আমার পক্ষে একেবারেই সম্ভব নয়, বাক্যে তোমরা দেখেই নিলে এই যে নয় শব্দটি আছে, তার মানে এটি নঙর্থক বাক্য, নস্তর্থক বাক্য, নাবাচক বাক্য। এবার এই বাক্যকে আমায় হ্যাঁবাচক বাক্য বা অস্তর্থক বাক্যে পরিণত করতে হবে। কি করে করব? ওই যে বললাম আমাকে বিপরীত শব্দ নিয়ে একটু খেলা করতে হবে। আমি কি বলেছি? এই কাজটি করা আমার পক্ষে একেবারেই সম্ভব নয়। তাহলে আমি বলবো এবার অস্তর্থক বাক্যে, এই কাজটি করা আমার পক্ষে অসম্ভব। বুঝতে পেরেছ? এই রকম কৌশলটি যদি তোমরা অবলম্বন করো তাহলে অস্তর্থক থেকে নঙর্থক, নঙর্থক থেকে অস্তর্থকে খুব সহজেই চলে আসতে পারবে। আমি কয়েকটি বলছি, যেমন দেখো, টাকা শোধ করিয়া দিতে হইবে। এই বাক্যটিকে আমায় নঙর্থক বাক্য বা নাবাচক বা নেতিবাচক বাক্যে পরিণত করতে হবে, বা নস্তর্থক। এই শব্দগুলো আমি বারে বারে বলছি, তোমাদের হয়তো মনে হতে পারে যে আমি কেন একই কথা বারবার বলছি, কারণ পরীক্ষায় হয়তো এলো নস্তর্থক, আবার হয়তো আসতে পারে নেতিবাচক, আবার হয়তো আসতে পারে নাবাচক, আবার হয়তো আসতে পারে নঙর্থক। তাহলে সবাই যে একই, এটা বোঝার জন্য এই কথাটা আমি বারে বারে বলছি। টাকাটা শোধ করিয়া দিতে হইবে, এইটাকে আমায় নঙর্থক বাক্যে পরিণত করতে হবে। কি লিখব? টাকাটা শোধ না করিলে হইবে না। আমি গতকালই তোমাদের একটা কথা বলেছি, বাক্য পরিবর্তন মানেটা কি? যে অর্থের কোনো বদল হবে না, অর্থের কোনো পরিবর্তন হবে না, শুধু রূপের বদল হবে। যারা গণিতে খুব ভালো, আমি তো আবার গণিতে একেবারেই ভালো নই, অঙ্কে। তোমরা এটা তো জানো 2 × 2 = 2 + 2। এই মাঝখানে ইজ ইকুয়াল টু যখন দিচ্ছি, তার মানে দুটো দিক সমান। 2 × 2 সেটাতেও 4 হয়, আবার 2 + 2 সেটাতেও 4 হয়। তাই মাঝখানে আমরা ইজ ইকুয়াল টু চিহ্নটি ব্যবহার করলাম, সমান চিহ্ন ব্যবহার করলাম। কেন এই উদাহরণটা দিলাম? তার কারণ হচ্ছে বাক্য পরিবর্তন করতে গেলে আমাকে অবশ্যই অর্থের পরিবর্তন করলে কিন্তু চলবে না, আমাকে রূপের পরিবর্তন করতে হবে। যেরকম ওই যে বললাম টাকাটা শোধ করিয়া দিতে হইবে, এটিকে যখন আমি নঙর্থক বাক্যে পরিণত করব তখন আমাকে বলতে হবে টাকাটা শোধ না করিলে হইবে না। বুঝতে পেরেছ? আবার দেখো, আমি যদি বলি বন্দুক পিস্তলে এর অভ্রান্ত লক্ষ্য, এই বাক্যটিকে আমাকে নঙর্থকে করতে হবে। একটু অন্যরকম শব্দ, ওই যে বললাম অস্তর্থক আর নঙর্থকে একটু বিপরীতার্থক শব্দের কথা তোমাদের ভাবতে হবে।
বন্দুক পিস্তলে এর অভ্রান্ত লক্ষ্য, তার মানে বন্দুক চালানোতেই বলো, পিস্তল চালানোতেই বলো, যে কর্তা এটি চালান তার লক্ষ্য কখনো ভ্রষ্ট হয় না, তার এম কখনো মিস হয় না। এবার আমি কি করে করব? তাহলে বলবো বন্দুক পিস্তলে এর লক্ষ্য ভ্রান্ত নয়। দেখো এই অভ্রান্ত শব্দটাকে একটু ভেঙে নিলাম, তাই তো? দেখো তাহলে কি হলো, মানের কিন্তু কোনো বদল হলো না। আচ্ছা, এবার আরেকটা বাক্য, যেরকম ধরো আমি যদি বলি অনেক জিনিসই এখন সুলভ নয়, দেখো বাক্যটাতে নয় আছে, নেতিবাচক বাক্য। এবার এই বাক্যটাকে আমাকে অস্তর্থকে করতে হবে, হ্যাঁ বাচকে করতে হবে। এবার কি করব? সুলভ। সুলভ কথাটার অর্থ কি? সহজেই যা পাওয়া যায়, সহজেই যা লাভ করা যায়। এবার অস্তর্থকে করব, কি করব তাহলে? অনেক জিনিসই এখন সহজে পাওয়া যায়, এরকম করতে পারি, বা সহজে লাভ করা যায়। এইভাবে আমি অস্তর্থকে পরিণত করলাম। যেরকম তোমার এরূপ ব্যবহার করা উচিত হয়নি, এটাকে যদি আমি অস্তর্থক বাক্যে করি, হয়নি, এই যে শব্দটি, দেখো নেতিবাচক, তাই তো? এবার তাকে আমি অস্তর্থকে করলাম, কি হবে? তোমার এরূপ ব্যবহার করা অনুচিত। এই উচিত হয়নিকে আমি অনুচিত করে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ অস্তর্থক এবং নঙর্থক বা অস্তর্থক নস্তর্থক যাই বলো, তার যে পরিবর্তনটা, এই খেলাটা কিভাবে তোমরা করবে। এরপর যেটা বলছি সেটা হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য। এই অনুজ্ঞাসূচক বাক্য বলতে কি বোঝায়? যে বাক্যের দ্বারা কোনো রকম অনুরোধ, আদেশ, উপদেশ এগুলো বোঝায়, সেইগুলো হলো অনুজ্ঞাসূচক বাক্য। আর নির্দেশাত্মক বাক্য কি? যে বাক্যের দ্বারা কোনো নির্দেশ করাও বোঝানো হতে পারে, আবার কোনো কিছু অস্বীকার করাও বোঝানো হতে পারে। আমি একটা সহজ করে বোঝাই। তোরা স্টেটমেন্ট পড়েছিস তো বাবা? স্টেটমেন্ট ইংরেজিতে পড়েছিস, যেটা হচ্ছে ধর বিবৃতিসূচক বাক্য। ঠিক সেই রকমই অনেকটা নির্দেশাত্মক বাক্য বা নির্দেশক বাক্য, ঠিক আছে? যেমন দেখ, আমি যদি বলি ফুল কে না ভালোবাসে, এটা হলো একটা প্রশ্নবাচক বাক্য। এই বাক্যটাকে আমি যদি এখন নির্দেশক বাক্যে করি, আমি বারে বারে বলেছি তোমরা সবাই বাক্যকে ভালো করে পড়বে। ফুল কে না ভালোবাসে, প্রশ্নাত্মক বাক্য, তাকে আমায় নির্দেশক বাক্যে করতে বলেছে। কি মনে হচ্ছে? যে ফুল সকলেই ভালোবাসে। তাহলে আমার কি হলো? প্রশ্নাত্মক বাক্যও থাকলো না, নির্দেশকে পরিণতও করলাম, আবার অর্থটাও বজায় থাকলো। ঠিক আছে? এইভাবে তোমরা বাক্য পরিবর্তনটা করবে। আরেকটা কথা বলে দিচ্ছি, অনেক সময় আইএসসি পরীক্ষায় এটা থাকে, সেটা হচ্ছে ধরো একটা বাক্য দিয়ে দিল, সেই বাক্যটাতে পাশে ব্র্যাকেটে যেটা থাকে সেই নির্দেশ অনুসারে পরিবর্তন করতে হয়। যেমন ধরো দিল, আমি কি কেবল একটা টাকার থলি, এটাকে ব্র্যাকেটে দিয়ে দিল প্রশ্ন পরিহার করো। এই প্রশ্ন পরিহার করো কথাটার মানে কি? এখানে যে প্রশ্নবাচক যে চিহ্নটি রয়েছে বা বাক্যটার মধ্যে যে প্রশ্নের ইঙ্গিত আছে, সেটা আর থাকলে চলবে না। এরকমভাবেও আসতে পারে, আমি কি কেবল একটা টাকার থলি, ব্র্যাকেটে দেওয়া থাকলো প্রশ্ন পরিহার করো। তাহলে কি লিখবে তোমরা? আমি কেবল একটি টাকার থলি নই। তখন সেটা একটা নির্দেশাত্মক বাক্যে পরিণত হলো, যে বাক্যে একটা নির্দেশ করা বোঝায় বা কোনো কিছুকে অস্বীকার করা বোঝায়, সেটা হলো নির্দেশাত্মক বাক্য। এইভাবে তোমরা করবে। আরেকটা কথা আমি বলে দিই, গতকাল বলেছি কি না আমি জানি না, যখন দেখবে একটা বাক্য সাধু ভাষায় আছে,
তাহলে তোমায় পরিবর্তনটাও সাধু ভাষায় করতে হবে। ওই যে কিছুক্ষণ আগে বললাম, টাকা শোধ করিয়া দিতে হইবে, নঙর্থক বাক্যে ছিল, তাকে আমি যদি অস্তর্থক বাক্যে করি তাহলে কি হবে না, টাকাটা শোধ না করিলে হইবে না। এইটা মনে রেখো। অনেক ছেলে মেয়ে ভুল করে যে সাধু ভাষায় আছে তো তাকে যখন পরিবর্তন করছে তখন চলিত ভাষায় করে দিল, হাফ মার্কস কিন্তু কেটে দেওয়া হবে। আর যারা এবছর দশম শ্রেণীতে ওয়েস্ট বেঙ্গল বোর্ড উঠেছ, দশম শ্রেণীতে পড়াশোনা করছো, তাদের উদ্দেশ্যে বলি, এইটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এই বিষয়টা ভীষণভাবে আসে। সেটা হলো বাক্যটা দিয়ে দিল, দিয়ে বলবে এটি কোন শ্রেণীর বাক্য। বাক্যটা পড়ে নেবে, পড়ে নিয়ে সেটাকে পড়ে বলবে সেটা কি সরল বাক্য, সেটি কি জটিল বাক্য, সেটি কি যৌগিক বাক্য, কোন বাক্য, সেইটা কিন্তু লিখতে হবে। বুঝতে পেরেছ? এটা কিন্তু আইসিএসসি বা আইএসসি পরীক্ষায় এরকম ধরনের থাকে না। তাও আমি বলবো, কারণ জীবনে মনে রেখো যে ফাঁকিবাজি করে কিন্তু কিচ্ছু শেখা যায় না। যখন কোনো কিছু শিখবে পুরোটা শিখবে, তলিয়ে শিখবে, গভীরে গিয়ে শিখবে, পুরোটা শিখবে। সেই জন্য সরল বাক্য কি, জটিল বাক্য কি, যৌগিক বাক্য কি, হ্যাঁ, প্রশ্নসূচক বাক্য কি, অনুজ্ঞাসূচক বাক্য কি, নির্দেশাত্মক বাক্য কি, সেগুলো ভালো করে আগে শিখে নেবে, তারপরে কিন্তু পরিবর্তনে যাবে। ঠিক আছে? আচ্ছা, এবার আরেকটা জিনিস একটু ছোট্ট করে আলোচনা করে নিই। হ্যাঁ, সমাস। এই সমাস কিন্তু আইসিএসসি, আইএসসি বা সিবিএসসি পরীক্ষায় বহুদিন এই সমাসের কোনো বিষয় উল্লিখিত হয়নি প্রশ্নপত্রে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অর্থাৎ মাধ্যমিক যারা এবছর দিয়েছে এবং আগামীতে যারা আসছেন যে সকল ছাত্রছাত্রী, তাদের ক্ষেত্রে বলি সমাস নিয়ে কিন্তু অনেক বেশি কিছু প্রশ্ন আসে না। তবু তো বিষয়টা আমাদের জানতে হবে, সমাস কি। সমাস যে কথাটা, সেটার অর্থ হচ্ছে সংক্ষেপ। সংক্ষেপ মানে কি বলো? ছোট করে নেওয়া। এবার সমাসের যদি একটা সংজ্ঞায় যাই, ডেফিনেশন কি, পরস্পর অর্থ সম্পর্কযুক্ত দুই বা তার বেশি পদের এক পদে রূপান্তরিত হওয়া যে বিষয়টি, সেটি হলো সমাস। এবার অনেক কঠিন কঠিন কতগুলো শব্দ বললাম। পরস্পর অর্থ সম্পর্কযুক্ত, পরস্পর মানে একে অপরের, একে অপরের যে অর্থ মানে, সেই মানের দ্বারা তারা একে অপরের সঙ্গে সম্পর্কে আবদ্ধ। সেক্ষেত্রে এক বা একাধিক পদ যদি পরস্পর অর্থের সম্পর্কে যুক্ত থাকে, তারপর ওই পদগুলো আর আলাদা আলাদা না থেকে বেশ একটা পদে পরিণত হয়ে যায়, তখনই সেটা সমাস। যেমন যিনি দেব তিনি ঋষি, দেবর্ষি। এখানে দেখা গেল দেব, এটার এই পদটির একটি অর্থ আছে, ঋষি এই পদটির একটি অর্থ আছে। এই দুটো পদ মিলে দেখা গেল একটা পদ অর্থাৎ দেবর্ষিতে পরিণত হলো। এবার একটা কথা বলি, সমাসে সব সময় এই পদের অর্থের প্রাধান্য থাকবে। প্রাধান্য মানে কি? গুরুত্ব। আচ্ছা, এবার সমাসের দেহে কি কি থাকে একটু বলে নিই। সমাসটাকে যদি পুরো তুমি একটা দেহ ধরো, তাহলে তার অঙ্গ প্রত্যঙ্গগুলোও তো জানতে হবে কি নিয়ে সমাস গঠিত। সমাসে থাকে পূর্বপদ, আবার থাকে পরপদ বা উত্তরপদ। যেমন যিনি দেব তিনি ঋষি, দেব হলো পূর্বপদ, ঋষি হলো পরপদ বা উত্তরপদ। এবার সমাসের দ্বিতীয় একটি অঙ্গের কথা বলি, বিগ্রহ বাক্য বা ব্যাস বাক্য। এই যে ব্যাস, ব্যাস শব্দটার মধ্যে দিয়ে কি বোঝায় জানো? বিস্তার। বিস্তার, একটু বড় করে নেওয়া। তাহলে কি দাঁড়াচ্ছে? যে বাক্য বা বাক্যাংশের মাধ্যমে সমাসবদ্ধ পদকে বিশ্লেষণ করে সমস্যবান পদগুলির মধ্যে যে পারস্পরিক সম্পর্ক তাকে স্পষ্ট করে বুঝিয়ে দেওয়া হয়, তাকেই বলা হয় ব্যাসবাক্য বা বিগ্রহ বাক্য। অর্থাৎ কি, যেরকম দেখো তোমরা শুনবে, যেমন নীলকণ্ঠে যার, নীলকণ্ঠ, নীলকণ্ঠ কাকে বলে জানো? মহাদেবকে।
নীল কণ্ঠে যার, কণ্ঠ মানে গলা, নীল অর্থ বিষ, যার কণ্ঠে বিষ তিনি হলেন নীলকণ্ঠ। কেন নীলকণ্ঠ নাম হলো সেই গল্প একদিন তোমাদের সঙ্গে আবার করব। হ্যাঁ, তো এই যে নীলকণ্ঠে যার, দেখো কতটা বড় করে বলা হলো, এটা হলো ব্যাসবাক্য। এবার যখন আমি বলছি নীলকণ্ঠ, তখন সে আর ব্যাসবাক্য থাকছে না, তখন সে হয়ে যাচ্ছে সমাসবদ্ধ পদ, পদ বা সমস্ত পদ, সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ। এই হলো সমাসের আলোচনা। এবার একটা আসছি সন্ধি আর সমাসের পার্থক্য। তোমরা পড়েছো ছোটবেলা থেকে, ক্লাস 4 থেকে মোটামুটি সন্ধি পড়ানো হয়। তো সন্ধি নিয়েও কিন্তু আইসিএসসিতে প্রশ্ন বিগত 22 বছর আসেনি। তাও সন্ধি কথাটা একটু বলে নি। সন্ধি হচ্ছে কি? মিলন। কার কার মিলন? বর্ণের সঙ্গে বর্ণের মিলন। এটা হচ্ছে ব্যাকরণের পরিভাষা। ইতিহাস পড়লে তোমরা জানবে অনেক সন্ধি স্বাক্ষরিত হয়েছে যেটা চুক্তি অর্থে। এক্ষেত্রে ব্যাকরণে যেটা সন্ধি সেইটা হলো বর্ণের সাথে বর্ণের মিলন। যেমন আমি বলছি হিমযুক্ত আলয়, হিমালয়, হিম ম থেকে অ এলো, আলয়ের থেকে আ এলো, এই অ আর আ মিলে হিমালয়, এই ময়ের পরে আকার যুক্ত হলো। ঠিক আছে? সন্ধির অনেক সূত্র আছে। সূত্র মুখস্থ করে করে সন্ধি শিখতে যাওয়াটা একটু কঠিন হয়ে পড়ে। তাই সেক্ষেত্রে বিচ্ছেদ, সন্ধি বিচ্ছেদ শিখতে শিখতেই সন্ধিকে অনেকটা করায়ত্ত করা যায়। এবার হচ্ছে সমাসের সঙ্গে সন্ধির পার্থক্য। সন্ধিতে বর্ণের সাথে বর্ণের মিলন, সমাসে পদের সাথে পদের মিলন। আর কি বলবো, যে সন্ধিতে যে তোমার পদগুলো থাকে সেই পদগুলোর অর্থ গুরুত্ব না পেলেও মোটামুটি পদগুলোর বিভক্তি চিহ্ন খুব একটা যে যুক্ত হচ্ছে এমন নয়, কিন্তু আমরা সমাসের ক্ষেত্রে দেখতে পাই যে পদের অর্থ কিন্তু তাদের সমানভাবে প্রাধান্য পাবে। কারণ আগেই আমি সমাসের মানে যে সংজ্ঞা তাতে বলেছি যে সমাসে কিন্তু পদের অর্থ প্রাধান্য অনেক বেশি। মানে সমাসে যখন তোমাকে সমাসবদ্ধ পদ করতে বলা হবে বা ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় বলবে যখন, তখন তোমাকে কিন্তু অর্থটাকে খুব ভালো করে বুঝতে হবে। কারণ ব্যাসবাক্য যখন তোমরা গঠন করবে তখন কিন্তু এই অর্থ বুঝে তোমাদের করতে হবে। ঠিক আছে? আজকে এই পর্যন্ত বললাম। ও আর ছাত্রছাত্রীদের আরেকটা কথা বলি, সামনে পরীক্ষা, মাধ্যমিক তো চলছেই, অন্যান্য পরীক্ষা আসছে। এখন দেখবে মায়েদেরকে না খুব একদম ওই খলনায়িকা মনে হবে, ভিলেন ভিলেন। তোমাদের মানে ইংরেজি শব্দ ব্যবহার করলাম, ভিলেন মনে হবে। কারণ বারবার ওরে পড়, না পড়লে কি করবি, না পড়লে কি করবি, এরকম মনে হবে জানো। কিন্তু জানবে এগুলো সব আশীর্বাদ। মায়েরা যত বকবে তত তোমরা শিখবে, তোমাদের জীবন সুগঠিত হবে। যে সময়ের কাজ সেই সময়ে যদি পরিশ্রম করে নাও, তাহলে পরবর্তীতে আর অন্ধকার দিন দেখতে হবে না। আর মায়েদের উদ্দেশ্যেও বলি এবং পিতাদের উদ্দেশ্যেও, মা বাবার উদ্দেশ্যে একটা কথাই বলি, যে আমি ছাত্রছাত্রীদের হয়ে বলছি না, আমি বলতে চাইছি অনেক পিতামাতা আছেন যারা নিজেদের জীবনের অতৃপ্ত যে চাহিদাগুলো ছিল বা অতৃপ্ত যে বাসনাগুলো, তার বাস্তবায়ন সন্তানের মধ্যে দেখতে চান, তার ফলে একটু বাড়তি চাপ দিয়ে ফেলেন। সেই চাপটুকু নাইবা দিলেন, বরং তাদেরকে সঠিক পথ দেখান, বসে গল্প করুন। গল্পের ছলে দেখবেন অনেক রকমের সমস্যা মিটে যাবে। আজকে টাটা, আসি।